দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালত চালু, বিচারাঙ্গনে গতি ফিরবে প্রত্যাশা আইনজীবীদের। 24 ঘন্টায় হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, 11 জনের মৃত্যু, মানসিকভাবে উজ্জীবিত থাকার পরামর্শ। রাজধানীতে বেড়েছে জনসমাগম ও যান চলাচল, বিধি মানছেন না কেউ, ক্রেতাশূন্য শপিং মল, দোকানপাট। করোনা যুদ্ধে বেশি ঝুঁকিতে পুলিশ সদস্যরা, 1,500 ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে শুনশান নীরবতা, বেকার 70 লাখ পরিবহন শ্রমিক। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: করোনাকালে গ্রীষ্মে সবুজের জয়গান, বাহারি ফুলের রঙের উচ্ছ্বাস, পাখির কলতানে মুখর চারপাশ। করোনা সংকটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো ভার্চুয়াল আদালত পরিচালনা। প্রথম দিন আইনজীবীদের নিবন্ধন ও আবেদন প্রক্রিয়া চলছে। জামিন আবেদন করা হয়েছে 3টি। অনলাইনে আদালত পরিচালনা আইনজীবীদের কাছে কতটা গ্রহণযোগ্য হয় তা দেখেই এর সফলতা বলা যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ভার্চুয়াল কোর্টে বিচারাঙ্গনে গতি আসবে বলে জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। শাকের আরজুর রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তির ব্যবহারে শুরু হয়েছে বিচার কাজ। প্রথম দিনেই সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিবন্ধন ও আবেদন প্রক্রিয়া করে অনলাইনে। এরই মধ্যে জামিন আবেদনও হয়েছে 3টি। হালদা নদীতে অমানবিকভাবে ডলফিন হত্যা বন্ধ চেয়ে ভার্চুয়াল আদালতে প্রথম রিট করা হয়। চেম্বার জজ হিসেবে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান জরুরি রিট ও দেওয়ানি মোশন এবং আবেদনপত্র নেবেন। জরুরি ফৌজদারি মোশন এবং আবেদনপত্র শুনানি করবেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এর ফলে বিচারাঙ্গনে স্থবিরতা কেটে যাচ্ছে বলে মন্তব্য করেন বারের সভাপতি। ভার্চুয়ালি 3টা কোর্ট করার জন্য 3টা আদালতকে উনি বেঞ্চ দিলেন, তার মাধ্যমে বিচার ব্যবস্থা কিন্তু এখন থেকে আবার চালু হলো। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ব্যাংক কোম্পানি আইন সহ কয়েকটি আইনের অধীনে আবেদনপত্র আপিল শুনানি গ্রহণ করবেন। অ্যাটর্নি জেনারেল জানান, আইনজীবীদের কাছে তা কতখানি গ্রহণযোগ্য হয় তার উপর নির্ভর করছে ভার্চুয়াল কোর্টের সফলতা। আমি দেখি এটা কতখানি কার্যকরী হয়, আইনজীবীদের কাছে গ্রহণযোগ্য হয় বা অন্যান্য আমার অফিস প্রপারলি অ্যাসিস্ট করতে পারি কিনা ইত্যাদি। এদিকে অধস্তন আদালতেও শুরু হয়েছে ভার্চুয়ালি জামিন সংক্রান্ত শুনানি। আমার মনে হয় যে যেই প্রশিক্ষণ তারা প্রাপ্ত হয়েছেন সেই প্রশিক্ষণের কারণে তারা স্বল্প পরিসরে জামিন শুনানি এবং আমি এর আগে যেই সব মামলা এখন শুনানি করতে পারবেন এর কথা বলেছি সেইগুলি কাজ করতে পারবেন। বিচারক বেইল বন্ড ও রিলিজ অর্ডার 1 কপি প্রিন্ট করে অফিসিয়াল ফাইলে সংগ্রহ করবেন, আর 1 কপি জেল সুপারের অফিসিয়াল মেইলে পাঠাবেন। আদেশের বিরুদ্ধে যে কোনো পক্ষ ফটো সার্টিফাইং কপি সংগ্রহ করে উচ্চ আদালতে যেতে পারবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে 1034 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন 15,691। সর্বোচ্চ আক্রান্তের দিনে মারা গেছেন 11 জন। এই নিয়ে মোট মৃত্যু 239 জনের। নতুন করে সুস্থ হয়েছেন 252 জন। সংবাদ সম্মেলনে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি সবাইকে মানসিকভাবে উজ্জীবিত থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের শুরুতেই জানানো হয় কোভিড টেস্টে বেড়েছে আরও একটি ল্যাব। সেটা হলো
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। সারা দেশের ৩৭টি ল্যাবের ৭,২০৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ১,০৩৪। ২৪ ঘন্টায় মারা গেছে ১১ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,৬৯১। মোট সুস্থ হয়েছে প্রায় ৩,০০০ মানুষ। এখনও ঢাকা বিভাগ ও ঢাকা মহানগরীর পরিস্থিতি সবচেয়ে খারাপ। আজকে আমি বলবো যে আমরা ১,০০০ ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি ১,০৩৪ জনকে কোভিড পজিটিভ হিসেবে। আমাদের আজকের মৃত্যুর তালিকায় ১১ জন সংযুক্ত হয়েছে। সবার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে মানসিক শক্তি ধরে রাখার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা কখনোই তাদের মানসিক মনোবল হারাবেন না। আপনি মানসিকভাবে উজ্জীবিত থাকলে আপনার শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে। মানসিক উজ্জীবনার সাথে বা মানসিক শক্তির সাথে সাথেই আমাদের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমটাই অনেক বেশি শক্তিশালী হয়। যাদের উচ্চ রক্তচাপ, কিডনি সহ নানা রোগ আছে তাদেরকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিন থেকে। আমরা যে কোনোভাবেই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে বেড়েছে মানুষের ভিড়। সংক্রমণ রোধে ঘরে থাকার নিয়ম মানার কোনো বালাই নেই অনেকের মধ্যেই। গণপরিবহন বন্ধ, তারপরও সড়কে বেড়েছে যান চলাচল। ট্রাফিক সিগন্যালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছে সারি সারি গাড়ি। ব্যস্ততা বেড়েছে ট্রাফিক পুলিশের, তবে জনসচেতনতায় প্রতিদিনের মতো বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। আদিত্য মামুনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সড়কের এই চিত্র দেখে বোঝার উপায় নেই করোনা সংক্রমণে চলছে সাধারণ ছুটি। গণপরিবহন বন্ধ, তারপরও ব্যক্তিগত যানগুলো থেমে থাকছে সিগন্যালে। বিভিন্ন পয়েন্টে এরকম জটও লেগে যাচ্ছে মাঝে মধ্যেই। কঠিন এই সময়ে বাসায় অবস্থানের অনুরোধ থাকলেও মানছেন না অনেকেই। অফিস, কেনাকাটা কিংবা বেতন তুলতেও পথে নেমেছেন মানুষ। অযথা ঘোরাঘুরিও আছে। আমরা নেটওয়ার্কে কাজ করি, তো তার জন্য সার্ভিস দেওয়ার জন্য আমরা রাস্তা নেমেছি। গাড়ি ঘুরে চালা ঠিক মতো ঠিক পাই না, এই হলো অবস্থা। ব্যক্তিগত গাড়ির সাথে সড়কে নেমেছে অটোরিকশা, আছে মোটর বাইকের দৌরাত্ম্য। আমাদের অফিস খোলা, অফিসে যেতেই হচ্ছে। যান নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই হিমশিম অবস্থা পুলিশের। নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্য কিছু গাড়ি চলছে, সেই জন্য ইফতারের আগ মুহূর্তে গাড়ির চাপ থাকে। প্রতিদিনের মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করছে সেনাবাহিনী। মার্কেট সহ বিভিন্ন স্থানে চালাচ্ছেন তৎপরতা। বাসা থেকে প্রচুর লোকজন বের হচ্ছে এবং প্রচুর যানবাহন চলাচল হচ্ছে। আমরা যা করছি সবাইকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি, সেই সাথে গ্লাভস বা গগলস বা সানগ্লাস যদি থাকে তা পরার জন্য তাদেরকে আমরা সচেতন করছি। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা মার্কেটগুলোর প্রবেশপথে জীবাণুনাশক পয়েন্ট স্থাপনেও কাজ করছেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্রেতাশূন্য রাজধানীর শপিং মল ও দোকানপাট। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় পুরনো ঢাকার পাইকারি মার্কেটেও ক্রেতা নেই। এবারের ঈদে ব্যবসা না হলে বড় ধরনের লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করে দোকানপাট খোলার কথা থাকলেও অনেক জায়গায় এসবের কোনো বালাই নেই। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনাকালে দরজায় কড়া নাড়ছে ঈদ। নগরবাসী যখন ঈদ কেনাকাটায় ব্যস্ত থাকার কথা, তখন সবখানে করোনার কালো ছায়া। এ অবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার শর্তে শপিং মল ও দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়। বড় শপিং মল ও মার্কেটগুলো না খুললেও রোববার থেকে খুলছে বেশ কিছু মল ও দোকান। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে ক্রেতাশূন্য মার্কেটগুলো। পুরনো ঢাকার উর্দু রোডের পাইকারি মার্কেটে নেই ব্যস্ততা, ক্রেতার অপেক্ষায় দোকানিরা। পাইকারি মার্কেট আমাদের কাস্টমার তো নাই, এমনি আমরা বসে রয়েছি। কাস্টমার আতঙ্কের ভিতরে আছে, একবারে কাস্টমার না বললেই নাই। প্রতিদিন আমাদের 2 থেকে 2.5 কোটি টাকা সেল পার দোকানে, কিন্তু এবছর কোনো কাস্টমার কোনো আলামত নাই এখনো। বাহারি ডিজাইন সহ নান্দনিক সব পণ্য আছে, কিন্তু বিক্রি নেই। লোকসানের চিন্তা ঘিরে ধরেছে ব্যবসায়ীদের। সিলেট বন্ধ করে দিচ্ছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, আপনার চিটাগাং, কুমিল্লা সব বন্ধ। এদেরকার কাস্টমার যদি আমাদের এখানে না আসে তাহলে তো আমাদের এই দোকান খুলে রাখা না খোলা কিন্তু সমান কথা আর কি। আমরা লজ্জা পারবো, কারণ আর্থিক ক্ষতি পড়বো, প্লাস আমাদের যারা পাওনাদার আছে তারা আমাদের প্রতি চাপ সৃষ্টি করবে, কেননা আমরা তো এখান থেকে নিয়েই আমরা পাওনাদারদের পরিশোধ করব। নিউ মার্কেটে ঝুলছে তালা।
এরকমই বেশ কিছু দোকানে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। ছোট ছোট দোকানে একসাথে বেশি মানুষ। স্বাস্থ্যবিধি মানতে ও মানাতে প্রশাসনের নজরদারি খুব একটা নেই। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা যুদ্ধের সামনের সারিতে থাকা পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি ঝুঁকিতে, বেশি আক্রান্ত হয়েছেন তারা। এ পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে 7 পুলিশ সদস্য নিজেকে উৎসর্গ করেছেন। আক্রান্ত 1,500-এরও বেশি পুলিশ সদস্য। এরই মধ্যে অনেকে সুস্থ হয়েছেন, অনেকে সুস্থ হওয়ার পথে। করোনার আধারে সুস্থ হওয়ার খবরই যেন আশার আলো। সাইদুল ইসলামের আরেকটি রিপোর্ট। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সব দায়িত্বই ছিল পুলিশের কাঁধে। কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সবাইকে ঘরে রাখা, রোগীদের হাসপাতালে নেয়া, এমনকি দাফনের কাজও থাকতে হয়েছে পুলিশ সদস্যদের। দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে এখন পর্যন্ত 1,500-এর বেশি সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। জীবন উৎসর্গ করেছেন পুলিশের 7 সদস্য। তারা হলেন ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের কনস্টেবল জালালউদ্দিন খোকা, এএসআই রঘুনাথ রায়, কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ, পিওএম এর এসআই সুলতানুল আরিফিন এবং এসবির এসআই নাজির উদ্দিন। 10 মে পর্যন্ত পুলিশের দেয়া তথ্য অনুযায়ী ঢাকায় আক্রান্ত 745 জন, সারা দেশে আক্রান্ত 849 জন, আইসোলেশনে 1089 জন, হোম কোয়ারেন্টাইনে 2870 জন, সুস্থ হয়েছেন 147 জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষা করাতে পুলিশ সদস্যদের দীর্ঘ সারি। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশ হাসপাতালের সাথে যুক্ত হয়েছে আরও কয়েকটি হাসপাতাল। আমাদের চিকিৎসা এখন এই কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, এর সংলগ্ন ডিটিএস ব্যারাক, এর সাথে ট্রাফিক ব্যারাক এবং আমরা ইম্পাস হসপিটালে উন্নত মানের সেবা দিয়ে যাচ্ছি। সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত চিকিৎসকরা। আমাদের চিকিৎসা আমি বলবো অত্যন্ত উন্নত মানের, যেটা আন্তর্জাতিক মানের বলা যায়। আমরা প্রত্যেক রোগীকে দেখি আমি ওই জায়গাটায় থাকতে পারি। আমি প্রত্যেক রোগীকে দেখি আমার নিজেকে দিয়ে বিচার করে। আমি প্রত্যেক রোগীর পরিবারকে দেখি আমার নিজের পরিবারকে দিয়ে বিচার করে। আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সদর দপ্তর। বিভাগীয় শহরগুলোতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য সেখানেও বেসরকারি হসপিটাল বা কোনো অবকাঠামো ভাড়া করে সেখানে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সিনিয়র অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা টিম গঠন করে তারা আক্রান্ত প্রত্যেক সদস্য এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। ঝুঁকি জেনেও পুলিশ জীবন বাজি রেখে জনগণের সেবা করে যাবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা দুর্যোগে রাজধানীর বাস টার্মিনালগুলো একেবারে নিস্তব্ধ। শুধু বাসগুলো নিরাপত্তায় কিছু শ্রমিককে কাজে রেখেছেন মালিকরা। শ্রমিক সংগঠনগুলো বলছে প্রায় 70 লাখ পরিবহন শ্রমিক এই মুহূর্তে বেকার। তাদের বেশিরভাগই ভীষণ কষ্টে আছেন বলে জানিয়েছে সংগঠনগুলো। মাহমুদ হাসানের রিপোর্ট। সায়দাবাদ বাস টার্মিনাল একেবারে শুনশান, নীরব। এজন্য করোনার অবরোধ। সারি বেঁধে বাসগুলো দাঁড়িয়ে আছে মুখ ভার করে। 1.5 মাসের সাধারণ ছুটিতে ছাড়েনি কোনো গাড়িও। তবে প্রশাসনের নির্দেশে প্রতিদিন একটি গাড়ি কৃষকদের নিয়ে বিভিন্ন স্থানে রওনা হয় বলে জানিয়েছে শ্রমিকরা। রাতের 12টা বাজে সারে ওখান থেকে কিশোর লইয়া চলে যায়। মহাখালী বাস টার্মিনালেরও প্রাণ নেই। ঠায় দাঁড়িয়ে আছে বাসগুলো। কর্মমুখর হইহুল্লোড়ের বাস টার্মিনাল যেন বিশ্রাম নিচ্ছে। মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক আমরা গাড়ি চালাইতে ইচ্ছুক না। একই চিত্র গাবতলী বাস টার্মিনালের। 1.5 মাসে একটি গাড়িও টার্মিনাল থেকে বের হয়নি। তারপরও টার্মিনালই কাটছে কিছু শ্রমিকের দিন। তবে যেসব শ্রমিকরা টার্মিনালে আছেন সংগঠনগুলো তাদের পাশে দাঁড়িয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। যারা হলো গিয়ে টার্মিনালে অবস্থান করতেছে আমাদের শ্রমিকরা, তারপর হলো গিয়ে অনেক হলো গিয়ে পথ শিশু আছে, এখানে হলো গিয়ে অনেক গরিব মানুষ আছে। রেগুলার আমরা খাবার দিচ্ছি, ইফতারের টাইমও সেহরির টাইমও এভরি ডে 3-400 লোকের খাবার দিচ্ছি। কেটে যাবে দুঃসময়, আবারও টার্মিনালগুলো ফিরে পাবে প্রাণ। এই আশায় দিন গুনছে কর্মহীন শ্রমিকরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন,
ঢাকা। ত্রাণ কার্যক্রমে যারা দলীয় পরিচয়ে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি জানান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত আছে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদের যখন ঈদ শপিং না করে সে অর্থ অসহায় জনগণের মাঝে বন্টনের নির্দেশ দেয়া হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ত্রাণের পরিবর্তে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করছে, যা জনগণের দুঃখ দুর্দশার সঙ্গে উপহাসের শামিল। গণমাধ্যম কর্মীদের চাকরিচ্যুত অথবা বেতন কর্তন না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি। আমি অনুরোধ জানাবো বিভিন্ন সংবাদ মাধ্যমের মালিক পক্ষকে দয়া করে আর কোনো সাংবাদিককে আপনারা চাকরিচ্যুত করবেন না। তার অপরাধ থাকলেও অপরাধের শাস্তি দেওয়ার সময় এটি নয়, এবং একই সাথে যাদের বেতন ভাতা বাকি আছে তাদের বেতন ভাতাটাও পরিশোধ করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে দোষ না খুঁজে করোনা মোকাবেলায় সরকারকে ভালো পরামর্শ দিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি দোষারোপের রাজনীতি বর্জনেরও আহ্বান জানান। আমাদের বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ, অযথা সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের যদি কোনো ভালো পরামর্শ থাকে এই দুর্যোগ মোকাবেলায় সেটা প্রকাশ করুন। সরকার অবশ্যই যে কোনো ভালো পরামর্শ গ্রহণ করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত পদ্ধতিতে করোনা পরীক্ষায় শতভাগ ফল আসছে না উল্লেখ করে কুইক টেস্টিংয়ের তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেশে উদ্ভাবিত পদ্ধতিতে পরীক্ষারও পরামর্শ দিয়েছেন তিনি। আমাদের যে টেস্টিংটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে টেস্টিংয়ের কথা আমরা বলছি যে 100% কারেক্ট, সেটা কিন্তু 100% কারেক্ট রেজাল্ট দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দেখা যাচ্ছে যে 60-70% কারেক্ট হচ্ছে, কেননা যারা নিচ্ছেন স্যাম্পল কালেকশন সেখানে গলত হচ্ছে অনেক সময়। কাজে কুইক রেজাল্টে যদি আমরা 90%ও কারেক্ট পাই তবুও একটা ক্রস চেক থাকে, আর তাড়াতাড়ি করে রেজাল্টটা পেলে যে কোনো জায়গায় একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। করোনার ধাক্কায় নাকাল দেশের পোল্ট্রি শিল্প। শুধু এ খাতেই 200 কোটি টাকা লোকসানের আশঙ্কা। ছোট ছোট অনেক খামার বন্ধ হয়ে গেছে, লোকসানের মুখে দাঁড়িয়ে অনেক খামারি। তবে উৎপাদন অব্যাহত রাখতে কম সুদে ঋণ এবং আর্থিক প্রণোদনা নিয়ে ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে থাকতে চায় সরকার। আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বার্ষিক 30,000 কোটি টাকা বিনিয়োগ নিয়ে এগিয়ে চলছিল দেশের পোল্ট্রি শিল্প। এর সাথে জড়িয়ে আছে প্রায় 25 লাখ মানুষের জীবিকা। 2021 সালের চাহিদা মেটাতে 55 থেকে 60,000 কোটি টাকা বিনিয়োগ দরকার। প্রায় 40% মাংসের যোগান দেয় পোল্ট্রি খাত। দেশে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 3.25 কোটি ডিম। 2 যুগেরও বেশি সময়ে গড়ে উঠেছে প্রায় 1.5 লাখ পোল্ট্রি খামার। এ শিল্পের কাঁচামালের যোগান দিতেও গড়ে উঠছে অনেক প্রতিষ্ঠান। তবে হঠাৎই পোল্ট্রি শিল্পের যাত্রাপথ রোধ করেছে করোনা ভাইরাস। এখন এই করোনা ভাইরাসের কারণে এখন আমাদের এই যদি বেচাকেনা না হয় তা আমাদেরও না খেয়ে মরার উপক্রম হয়েছে। 1 মাসেই পড়ে গেছে ডিমের দাম, কমেছে মাংসের দাম। এ অবস্থায় বাচ্চা উৎপাদন, বিপণন ও সরবরাহে চক্রবৃদ্ধি হারে খরচের পর লাভের অংশ ঘরে তোলাই দেয়। মুরগির দাম কম, খাদ্যের দাম বেশি, ডিমের দাম কম, সেই কারণে মুরগি অনেক বিক্রি করে দিয়েছেন। তা এই মাছজনের ফার্ম যদি না থাকে তা আমরা না খেয়ে মরে যাবো। আমাদের সংসারে 5 জন লোক। আগে একটা ডিম বেচেছি 7 থেকে 8 টাকা, এখন দেখা যায় সেই ডিম আমার 4.5 টাকা থেকে 5 টাকা বিক্রি করতে আছে। তবে খামারিদের লোকসান পুষিয়ে দেবার আশ্বাস দিয়েছে সরকার, বিনিময়ে উৎপাদন অব্যাহত রাখার তাগিদ। ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের কাছে আমরা একটা আবেদন করেছি যাতে সেখানকার সহযোগিতা নিয়েও পোলট্রি খাতে যারা ক্ষতির মুখোমুখি হয়েছেন তাদেরকে প্রণোদনা দেওয়া, তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, অন্যান্য মালামাল দিয়ে সাপোর্ট দেওয়া এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে ঋণ দিয়ে কিভাবে সহায়তা করা যায় সে পরিকল্পনা রয়েছে। আমার বিশ্বাস এভাবে তাদেরকে আমরা সহায়তা করলে তারা বিদ্যমান পরিস্থিতির থেকে উত্তরণ ঘটাতে পারবে।
এ খাতে কর্মহীনদের প্রণোদনা দিয়ে হলেও শিল্প রক্ষার আশ্বাস সরকারের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মানুষ। নড়াইলকে আপাতত করোনা মুক্ত ঘোষণা করেছেন সিভিল সার্জন। এদিকে লকডাউন উঠতে শুরু করায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। ফেনীতে নতুন করে 8 জন করোনা শনাক্ত, এদের মধ্যে 5 জন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী। 24 ঘণ্টায় রংপুরে 2 থানার 2 পুলিশ কনস্টেবল ও 1 জন নার্স সহ 6 জন করোনা পজিটিভ হয়েছেন। দিনাজপুরে গত 24 ঘণ্টায় 94 জনের নমুনা পরীক্ষা করে 9 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 50 জন। ভোলার দৌলত খান হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ নতুন আরও 3 জন শনাক্ত হয়েছেন। সংশ্লিষ্টদের বাড়ি ও হাসপাতালের ল্যাব লকডাউন করা হয়েছে। নতুন করে লক্ষ্মীপুরে 7, জয়পুরহাটে 5 ও ঝিনাইদহে 2 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মুন্সিগঞ্জে শনাক্ত হয়েছেন 27 জন। অন্যদিকে গাজীপুরে 16 পুলিশ সদস্য করোনামুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন। নড়াইলের লোহাগড়ায় 4 চিকিৎসক ও 2 স্বাস্থ্যকর্মী সহ 6 জনকে শুভেচ্ছা জানানো হয় করোনামুক্ত হওয়ায়। জেলাকে আপাতত করোনামুক্ত ঘোষণা দিয়েছে সিভিল সার্জন। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনা সংকটে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ত্রাণের চাহিদা বেড়েছে বিভিন্ন অঞ্চলে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার আরেকটি রিপোর্ট। করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের ইমাম ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে 200 পরিবহন শ্রমিকের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। দিনাজপুরের হিলিতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়াদের জন্য 1 টাকায় 1 বেলার খাবারের দোকান নিয়ে পাশে দাঁড়িয়েছে হাকিমপুর ফাউন্ডেশন। কাহারোলে উপজেলা মসজিদ ভিত্তিক শিক্ষক শিক্ষিকা ও বীরগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ। স্পেশাল অলিম্পিক বাংলাদেশ দলের সদস্য পাবনার বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক। রাজশাহীর 2300 দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে উন্নয়ন সংগঠন আশা। জেলা প্রশাসকের মাধ্যমে 500 এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে 1800 পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নোয়াখালী ও মৌলভীবাজারে দুস্থ ও মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান। মৌলভীবাজারে এক চা শ্রমিক সন্তানের জমানো 5000 টাকা দান করলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5 উপজেলা স্বেচ্ছাসেবী দুস্থ ভিটিবি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলেদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ। দুস্থ 50টি পরিবারকে ত্রাণ দিয়েছে সেনাবাহিনী। স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল সদর হাসপাতালের ডাক্তার, নার্স, রোগী সহ স্বজনদের মাঝে ইফতার বিতরণ। এছাড়াও চুয়াডাঙ্গা, বরিশাল, টাঙ্গাইল, পাবনা, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় করোনার কারণে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। রাজধানীতে সেন্ট্রাল উইমেন্স কলেজের অসচ্ছল শিক্ষার্থীদের প্রায় 100 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বপ্ন ফাউন্ডেশন। কলেজ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। সেন্ট্রাল উইমেন্স কলেজ গভর্নিং বোর্ডের সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতি হবে, ঈদ পর্যন্ত না খুললেই ভালো। আমি সরকারকে অনুরোধ করব যে এটা না খোলাই ভালো, তাহলে আর একটু আমাদের ভাইরাসের প্রভাব থেকে আমরা বেঁচে যেতে পারতাম। রাজধানীর বাইরে শপিং মলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। তবে সামাজিক দূরত্ব মানছেন না বেশিরভাগ মানুষ। দোকানগুলোতে নেই হ্যান্ড স্যানিটাইজার সহ প্রতিরোধ ব্যবস্থা। এভাবে চললে দেশে করোনা সংক্রমণের হার বাড়বে বলে মনে করছে সচেতন মহল। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট।
কে বলবে করোনায় দেশে আক্রান্তের সংখ্যা 15,000-এর বেশি? এ নিয়ে একটু ভয় বা সচেতনতা দেখা যাচ্ছে না রংপুরে। ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করায় অনেকেই ভিড় করছেন মার্কেট ও শপিং মলে। তবে কেনাকাটায় সামাজিক দূরত্ব মানছেন না কেউই। ভয় তো পাচ্ছি, কিন্তু বছরের বড় বাচ্চাদের তো একটু কিছু নিতে হবে। সুপারমার্কেট ছাড়াও নগরীর শতাধিক মার্কেটের প্রবেশপথে নেই জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থা। বিক্রেতারা দোষ চাপাচ্ছেন ক্রেতাদের ওপর। 3 ফিট কিন্তু কাস্টমার তো ঢুকে যায়, একজনের সাথে 4-5 জন আসে। আমরা 3 ফিট 4 ফিট পর একটা করে তুলে রাখছি, তারপরে বুঝতেছে না। এদিকে নাটোরের মার্কেটগুলোতেও বাড়ছে ক্রেতাদের ভিড়, তবে বিধি মানছেন না কেউ। বাজার পরিদর্শন করে জেলা পুলিশ সুপার বললেন, নিয়ম না মানলে দোকান বন্ধ করে দেয়া হবে। মৌলভীবাজারে সবচেয়ে বেশি ভিড় কাপড়ের দোকানে, তবে সংক্রমণ এড়াতে বড় শপিং মলগুলো বন্ধ রাখা হয়েছে। রাজবাড়ীতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে। সামাজিক দূরত্ব নিশ্চিতে মাইকিং করছে বাজার মনিটরিং কমিটি। সামাজিক দূরত্ব না মানলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারণা সচেতন মহলের। নড়াইলে মার্কেটগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা বলছেন, প্রথম দিন থেকে জমে উঠেছে বেচাকেনা। শপিং মল খোলা থাকায় সড়কেও বেড়েছে যানবাহন। পিরোজপুরে প্রায় সব দোকান খুললেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ঋতু বৈচিত্র্যের বাংলাদেশে এবার গ্রীষ্মের প্রকৃতিতে নেই কোনো রুক্ষতা। করোনা যখন চোখ রাঙাচ্ছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজের প্রতিবাদ। শোভা বাড়িয়েছে কৃষ্ণচূড়া, জারুল আর নানা রঙের ফুল, গাছে গাছে পাখির কলতান। তবে এই সৌন্দর্য কোথায় যেন থমকে আছে নিদারুণ শূন্যতায়। শাকেরা আরজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। তপ্ত বৈশাখের শেষে হঠাৎ বৃষ্টি, চোখ মেললেই বৃষ্টিস্নাত স্নিগ্ধ সবুজ প্রকৃতিতে প্রশান্তির ছোঁয়া। করোনার চোখ রাঙানির কঠিন সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি রূপের ডালি সাজিয়ে বসেছে। গাছে গাছে আগুন রঙের কৃষ্ণচূড়া, গাছের তলায় ঝরা ফুলগুলো বাতাসের সঙ্গে খেলে বেড়াচ্ছে। এই রঙেই তো আছে আবেগ, ভালোবাসা আর প্রেম। তবে এবার নিদারুণ এক শূন্যতা ভর করেছে চারপাশে। প্রকৃতির বন্দনা করতে কোথাও কেউ নেই। ক্যাম্পাসের বিভিন্ন কোণে কোণে শোভা বাড়াচ্ছে গ্রীষ্মের বর্ণিল ফুল জারুল। পড়ে থাকা জারুলের অভ্যর্থনায় সাড়া দেওয়ার কেউ নেই। চারিদিকে শুধুই নিস্তব্ধতা। আপন মনে খেলা করছে চড়ুই, থেকে থেকে কোকিলের মিষ্টি সুর। প্রকৃতির এই আয়োজন বাতাস হয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেবে দুয়ারে দুয়ারে। কেটে যাবে দুঃসময়, শিক্ষার্থীদের কোলাহলে আবারও হেসে উঠবে ক্যাম্পাসের প্রকৃতি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। 5 বছর গবেষণা শেষে মৌলভীবাজারে কৃষকদের জন্য উন্মুক্ত হলো উচ্চ ফলনশীল জাতের টমেটো লাল বাহাদুরের বীজ। কৃষি বিভাগ জানায়, এই জাতের অর্থনৈতিক সম্ভাবনা ব্যাপক। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে উচ্চ ফলনশীল টমেটো লাল বাহাদুরের পরীক্ষামূলক আবাদ করে কৃষি বিভাগ। 5 বছর পর আসে সাফল্য। এরপর এই জাতের টমেটো বীজ বিতরণ শুরু হয় কৃষকদের মধ্যে। জাতটির বপনকাল এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত। এই ফলটা খুবই ভালো আমরা পাইছি। নতুন জাত যেটা দিছে বন বেঙ্গনের লগে গাঁথনি করিয়া আমরা রুইছি। রুয়া পরে এটা খাইতেও ভালো আর ওজনও বেশি। আগের তুলনার চেয়ে অনেক দ্বিগুণ বেশি ফলন পাচ্ছি। এই ফলটা অনেক শক্ত এবং খুব বেশি ধরে। আগের তুলনায় আমরা বাড়ি পুরো পাইতাম 5 কেজি, এটা প্রতি গাছে পাই 10 কেজি করিয়া। এই জাতের টমেটো গাছে ফলন আসে 60 থেকে 65 দিনে। ফলের ওজন 120 থেকে 140 গ্রাম। গাছ প্রতি উৎপাদন 6.5 থেকে 8 কেজি। লাল বাহাদুর হাইব্রিড টমেটো নামে অবমুক্ত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে গ্রীষ্মকালীন সবজির চাহিদা উৎপাদনের চাহিদা এবং ঘাটতি পূরণের লক্ষ্যে এই জাতটি বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ বয়ে আনবে। বন বেগুনের সাথে গ্রাফটিং এবং বীজ বপন 2 পদ্ধতিতেই চাষ করা যায় লাল বাহাদুর টমেটো। বীজ সরবরাহ করতে পারে তাহলে আমি মনে করব করোনা এই সময়ে আমাদের যে সারা পৃথিবীব্যাপী একটা শুরু হবে, দুর্ভিক্ষ শুরু হবে, সেটার
অনেকটাই পুষ্টি উপাদান সরবরাহ করার জন্য বিরাট ভূমিকা রাখবে। টমেটো একটি শীতকালীন ফসল, এই জাত গ্রীষ্মকালে জন্মে বলে এলাকার কৃষি অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। ব্যাংকের লভ্যাংশ বন্টনের সর্বোচ্চ হার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে বিদ্যমান অর্থনৈতিক চাপ মোকাবেলায় মুনাফা অবন্টিত রেখে তারল্য বৃদ্ধি ও মূলধন শক্তিশালী করতেও উৎসাহিত করা হয়েছে। আজ এ সংক্রান্ত একটি নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে 2019 সমাপ্ত বছরের জন্য ব্যাংকের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে 4টি স্তর নির্ধারণ করে দেওয়া হয়। আর্থিক সক্ষমতা ও বেশ কিছু শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকগুলো সর্বোচ্চ 30% এবং সর্বনিম্ন 5% পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করতে পারবে। তবে নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড হতে পারবে সর্বোচ্চ 15%। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঘোষিত লভ্যাংশ কোনোভাবেই আগামী 30 সেপ্টেম্বরের আগে বিতরণ করা যাবে না। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল আদালত চালু, বিচার অঙ্গনে গতি ফিরবে প্রত্যাশা আইনজীবীদের। 24 ঘন্টায় হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, 11 জনের মৃত্যু, মানসিকভাবে উজ্জীবিত থাকার পরামর্শ। রাজধানীতে বেড়েছে জনসমাগম ও যান চলাচল, বিধি মানছেন না কেউ, ক্রেতা শূন্য শপিং মল, দোকানপাট। করোনা যুদ্ধে বেশি ঝুঁকিতে পুলিশ সদস্যরা, 1,500 ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা। রাজধানীর বাস টার্মিনালগুলোতে শুনশান নীরবতা, বেকার 70 লাখ পরিবহন শ্রমিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।